আপনি অপরাজিতার মতো একটা রেয়ার জিনিস চাষ শুরু করেছেন বাণিজ্যিকভাবে। আপনি রোজেলার মতো বিশ্ববিখ্যাত এই ধরনের জিনিসগুলোকে আপনি উৎপাদন করছেন। প্রিয় বন্ধুরা, আমরা এসেছি নাটোরের বিখ্যাত রোজেলা এবং এই যে অপরাজিতা ফুলের চাষ করা বিখ্যাত যে কৃষক শহীদুল ইসলাম, তার সাক্ষাৎকার নিব আমরা এখন। সাক্ষাৎকারটি অনেক গুরুত্বপূর্ণ, আপনারা ধৈর্য ধরে সাক্ষাৎকারটি শুনুন। আপনি একটু আপনার এইটা সম্পর্কে, মানে আপনি যেটার জন্য বিখ্যাত এখন, সেটা হলো রোজেলা টি বা এই ধরনের, এইগুলোর কবে উদ্যোগ নিলেন, কিভাবে চেষ্টা করলেন, ইত্যাদি কথাগুলো যদি একটু আমাদের শুধু একটু শেয়ার করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আমি 2017 সাল থেকে মূলত রোজেলা চাষে আগ্রহী হই। আর এর আগে আমি ওষুধি চাষি অনেক দিন যাবত, প্রায় 35-36 বছর আগে আমি বিভিন্ন ওষুধি চাষ, যেটা হলো অ্যালোভেরা, বাসক, তুলসী, কালো মেঘ, এইসব প্রজাতি চাষ করতাম। এগুলোর জমি কি আশপাশেই আপনাদের? হ্যাঁ, নিজেদেরাই চাষ করেন? নিজে চাষ করি। আচ্ছা, একটা ছোট্ট জিনিস বলি, 2017 সালে আপনি রোজেলা শুরু করেন। জি। কতটুক জমিতে চাষ করছেন এখন? আমি যখন শুরু করি তখন এটা হলো উৎপত্তিটা হলো পিকেএস এর এক ভদ্রলোক, যেমন আপনারা এখানে আসছেন আমাদের ওষুধি গ্রামে, কিন্তু আজ থেকে 4 সাল থেকেই বিভিন্ন এলাকার লোকজন একটা প্রথম আলো একটা সাংবাদিক একটা হেডলাইন করছিল যে ঔষধি গ্রাম। রাইট। আর ওখান থেকে কিন্তু আমাদের এখানে বিভিন্ন জায়গা থেকে স্টোরে আসে, বিভিন্ন ইয়ার ছাত্রছাত্রী নিয়ে আসে। সেই সুবাদে আপনার পিকেএস এর এক ভদ্রলোক আসছিল। পিকেএস? হ্যাঁ, আচ্ছা, একটা এনজিও যারা উনি এসে আমার এসব কার্যক্রম, আমি কিন্তু আগে থেকে বিভিন্ন কার্যক্রম নিয়ে থাকি। এখন যেমন মাশরুম আছে, আপনার কিছু রঙিন মাছ নিয়ে আসি, বিভিন্ন প্রজাতি, মানে বিভিন্ন আইটেম নিয়ে অনেক কিছু নিয়ে থাকি। নার্সারি ছিল। হ্যাঁ, তখন উনি করে দেখে তখন বললো যে আপনার যেহেতু ওষুধি গ্রাম, তবে যে রোজেলাটা কিন্তু এটা তখন এখানে নাই, বৃষ্টিতেও নাই। তুমি বললো যে আপনারা আরেকটা চাষ এখানে যোগ করতে পারেন, এই ওষুধের পাশাপাশি আরেকটা চাষ যোগ করতে পারেন। ইউরোপে তো এগুলা ব্যাপক মধ্যপ্রাচ্যে কিন্তু পানীয় হিসাবে ব্যবহৃত হয়। তো যেহেতু আপনারা ওষুধে আরেকটা প্রোডাক্ট যোগ করলে করা যায়, পরে উনি উদ্যোগ নিয়ে নিল, রাখলো আর কি আমার। পরে আমি বীজ কোথায় পাবো, বীজ উনি আবার একটা ঠিকানা দিল যে আপনার কুষ্টিয়াতে এক ভদ্রলোক পারিবারিকভাবে কিছু রাখে, তো ওখানে হয়তো পাইতে পারে। পরে ওখানে গেলাম, ওখানে গিয়ে দেখে উনি আসলে চাষ করে না, সব বিষয়ে উনি খায় এটা পইরা, মানে যে গাছে থাকে গাছ থেকে পইরা কিন্তু আবার চারা হয়। হ্যাঁ, সেখানে দেখা গেছে কিছু চারা সংগ্রহ করে নিয়ে আসলাম। তো চারা কিছু সংগ্রহ করে নিয়ে আসাতে দেখা গেছে চারা অ্যাভেলেবেল হয়নি। পরে আবার আপনার রংপুর পাট গবেষণা, এটা মেস্তা পাট জাতীয়, ওখানে যোগাযোগ করলাম। ওখানে যাওয়ার পরে ওদের তো আর বিক্রির কোনো ব্যবস্থা না। যাই হোক, আমি যাওয়ার পরে 1/2 কেজি বীজ একজনের মাধ্যমে দিচ্ছি। তো আমার প্রথম বছর মনে করেন আপনার নিয়ে আসার পরে করলাম, তো কেউ তো এটা চিনে না। পরে ইউটিউবে এনজিও ওখানে কিন্তু কাজ করে ওষুধি গ্রামে, ওনারা পরে ওনাদের সহযোগিতায় আমি এটা কোথায় পাওয়া যায়, তখন ঢাকা থেকে 1 প্যাকেট কিন্তু নিয়ে আসলো 85 টাকা দিয়া, 3 কাপ চা এরকম। শুকনা এটা কেমন হবে। যাই হোক, পরে আমি 5 শতাংশ জমি যখন শুরু করি, তখন আমি ওই বছর কিন্তু ওইটা বিক্রি হয় নাই। আমার একটা হলো যে তখন ওই প্যাকেট ট্যাকেটও করা হয় না। তখন ওই যে বিভিন্ন মেহমানরা যারা আসে, যেমন আমি কিন্তু এমনি চাক্ষুর চা বিক্রি করি না। হ্যাঁ, বিশেষ করে হইলো আপ্যায়ন করার জন্য প্লিজ করা। তো সেইভাবেই আপনার এটা অনেকেই দেখা গেছে যে বিভিন্ন পরিচিত। তখন তো আমি চিন্তা ভাবনা করলাম তাহলে এটা বাজারজাত করা যায়। তখন কিন্তু আমি প্যাকেট করলাম, বিএসটি অনুমোদন নেওয়ার জন্য রাজশাহীতে নিলাম। যারা তো বিএসটি অনুমোদন না দিয়ে তখন আমাকে মোরগ অনুমোদন দিছে, মোরগ করা বিক্রি করার মতো। কারণ বাজারে গেলেই তো তখন এটার পেপারসের প্রয়োজন হয়। তারপরে আবার ওই যে পাট গবেষণা স্টুডিও তখন কিছু করলো আমার, ওখানে ওদের সেমিনারে আমন্ত্রণ করলো, যেহেতু এটা নিয়ে পাট জাতীয়। ওখানেও গেলাম। ওখানে যাওয়ার পরে
ওনারা আবার ওই যে ডিডি স্যার বললো যে তো আমাদের একটা টেস্ট করা আছে, যে শহীদুল সাহেব যদি এটা দিয়ে দেন তাহলে এটা তো একটু উপকারে আসে, যে টেস্টটা এটা ইয়ে করছি আমি কি কি উপাদান আছে। ও আচ্ছা, দেখলাম ইনগ্রেডিয়েন্টস। হ্যাঁ। তো যাই হোক, সার্বিকভাবে আমি যে কোনো মাধ্যমে আমার সরকার কৃষি অফিসও বেশ সহযোগিতা ইয়ে করছে। এটা তো কমন শুনলামই। এখন বলেন কতটুকু জমিতে আপনি এটা চাষ আমি করেছেন? গত বছর করছিলাম 10 বিঘা। 10 বিঘা? হ্যাঁ, কিন্তু এই বছর আমি ব্যর্থ হইলাম অতি বৃষ্টি। আপনি তো ব্যাপক কিন্তু বৃষ্টি হয়েছে। আমি এটা কি নিচু জমিতে হচ্ছে না উঁচু জমিতে? উঁচু জমিতে পানি বাদলে হয় পানি না। বাদলে হয়। হ্যাঁ, পানি বাদলে হয় না। পানি এক আধ দিন 2 দিন থাকলে সমস্যা নাই, কিন্তু আচ্ছা, দীর্ঘমেয়াদী পানি থাকলে হয় না। তা আমি নিচুর জমিতে আর বীজ নিয়ে যাইতেই পারি না। বুঝতে পারছি। এবার করছি আচ্ছা, 5 আপনি বিঘা। বাজারজাত করেন কোথায় মূলত? এটা কিন্তু ওই যে অনলাইনে, এটা আবার ওই যে 23 সাল যখন আসলো ওই যে করোনার বছর, তখন তো অনলাইনটা খুব ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন অনলাইনে ধরেন আমার এই সারা বাংলাদেশে আমার এই যে ধরেন আপনার ওই যেসব মন্ত্রণালয়ে যেসব এই আপনার পাট গবেষণা স্টুডিওর লোকজন, তারপরে কৃষি মন্ত্রণালয়, এই কৃষি সচিব পর্যায়ে কিন্তু আমার এটা বিক্রি হচ্ছে। আর এটা দেখা গেছে আবার বিভিন্ন প্রচারটা হয়েছে। আমি কিন্তু এই যে যখন এই চাষ শুরু করি, বিভিন্ন চ্যানেল কিন্তু আইসা যে নতুন ফসল চ্যানেলগুলো কিন্তু আইসা, এরা আমি কিন্তু একটা টাকা দিয়ে করি নাই, হ্যাঁ, এরা এসে করে এটা কিন্তু প্রচার আসছে। এই প্রচারে কিন্তু এখানে মোটামুটি একটা ভালো প্রসার। আচ্ছা, সেটা তো বুঝলাম, কিন্তু অনলাইন ছাড়া এমনিতে কোথাও মানে ঢাকায় নিচ্ছে, চিটাগং নিচ্ছে, এই ধরনের কোনো পার্টি এসে কি কিনে? হ্যাঁ, গত বছর এক পার্টি নিয়ে গেছে। সেটাও করে? হ্যাঁ। আচ্ছা, আমার এখান থেকে নিয়ে আপনি এই রোজেলার টিটা প্রক্রিয়াজাত করেন কিভাবে? প্রক্রিয়াজাতটা করি আমি উঠাই। আচ্ছা, যখন আপনার এখন দেখতে পারবেন আপনি যদি মনে করেন, যাবো, অবশ্যই যাবো, এটা দেখতে করি। এটা আপনার পরিপক্ক হলে তখন এটা উঠাই। আচ্ছা, উঠাইয়া ভিতরের বিচিটা ফেলাই দিই। হ্যাঁ, ভিতরে বিচিটা ফেলাই দিই, তারপরও আমি আবার ইয়ে করি, একটু হিট দেই। আচ্ছা আচ্ছা, আসলে জীবাণু টিবাণু এরকম প্রক্রিয়া দিয়ে তারপর এটা ডায়ার আছে আমার, ডায়ার ভালোভাবে শুকাইয়া আচ্ছা তারপরে প্যাকেটজাত করি। তো এটা প্যাকেটজাত করার জন্য তো ড্রায়ারে দিতেই হবে, কিন্তু ড্রায়ারে দিলে গুণাগুণ ক্ষতিগ্রস্ত হয় কিনা জিজ্ঞেস করেছেন কৃষিবিদদের? হ্যাঁ, কৃষিবিদদের যেটা নেওয়া হয়েছে যে এটা আসলে 60 ডিগ্রি তাপমাত্রা হলে হ্যাঁ সমস্যা নাই, আর বেশি হলে হয়তো আসে, আচ্ছা আসতে পারে। তো এবার একটা প্রশ্ন, সেটা হলো রোজেলাটি ছাড়া আর কি কি আপনি এই মুহূর্তে উৎপাদনে আছেন? আমি আবার এই যে বছর আবার ওই যে অপরাজিতা যে চাটা, অপরাজিতা, এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা আপনার বাড়ির সামনে মনে হয় দেখলাম একটা গাছ লতার মতো। এটা ভাই না, এটা দোকান নেই, ওটাও দোকান? ওটাই দোকান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাইন। এটা ধরেন এই বছর দেখা গেছে। অপরাজিতা কি শুরু করেছেন? শুরু করছে একবারে বাণিজ্যিক চাষ? বাণিজ্যিক না হলেও মানে যে খুচরা, যে এটাও তো যেমন রোজালা যেমন পরিচিতি ছিল, মানে সিমের জাংলার মতো জাংলা করে দিতে হয়? আমি হ্যাঁ, সিমের জাংলার মতো আমি কিছু সুপারি গাছ আছে, সুপারি গাছের সাইড দিয়ে দিছি। এটা কি ওই যে শুধু ফুলটা, বেগুনি রঙের ফুলটা, বেগুনি রঙের শুধু ফুলটা। এটা এখনো ওই উৎপাদনটা ওইভাবে হয়নি? এখনো ধরেন আমি এই ওই এটা তো ধরেন আপনার 25 গ্রামে হইলেই 50টা চা হয়, এটা ইয়ে কয়। আচ্ছা, তো সেই দৃষ্টিতে আমি আমার যে খুচরা চাহিদাটা হয় আমার মোটামুটি 4-5 কেজি হয়, তাহলে 5 কেজি হলে তো এখানেই শেষ হয়ে যাচ্ছে। তাও ধরেন আপনার এখানে অপরাজিতা রাখেন নিজে? তারপরে ছেলে চলে গেছে ঢাকা, আচ্ছা, কয়েকদিন যাবত। এর গ্যাপটা মানে ছেলের সহ ওই ছেলেটা রাখা আছে, এই ছেলে মেকআপই করতে পারতেছে না। ওর যে আমাদের যে মানে অর্ডারের যে কিছু ইয়ে আসে, তো খুব ভালো লাগলো। আপনার রোজেলা চা তৈরি করার জন্য 1 কাপ চায়ে কয়টা ইয়ে দিতে হয়? 4-5টা ফুল দেই। 4-5টা ফুল দিয়ে গরম করলেই মোটামুটি 1 কাপ হয়ে যাবে, 1 কাপ পরিমাণ। 1 কাপ হয়ে যাবে। তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার গল্প শুনেছি কয়েকদিন আগে একটা ইউটিউব চ্যানেলে, অ্যাকচুয়ালি আপনার সাক্ষাৎকার দেখলাম, এবং এই জায়গা সম্পর্কে আগে থেকেই যেহেতু জানি, এই দিক দিয়ে আমি মাঝে মাঝে যাতায়াত করি, তো এই গ্রামের বিভিন্ন রকম যে ঔষধি গাছ টাছ এখানে উৎপাদন হচ্ছে এগুলো সম্পর্কে আমরা জানি।